আচ্ছা, তাহলে আছে কি পড়া? অ্যাফিনিটি, এফিকেসি এগুলো স্যার এই 16 পেজের স্যার কয়েকটা টার্ম বাকি আছে, ডিস্ট্রিবিউশন, সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর ও আচ্ছা, আগে এটা শেষ করে দিই তারপরে। আচ্ছা, কি কি ছিল? অ্যাফিনিটি, তাই না? অ্যাফিনিটি, এফিকেসি, এফিকেসি, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট। ওকে, আচ্ছা গত ক্লাসে লাস্ট আমরা কি রিসিপ্টর পর্যন্ত পড়েছিলাম, তাই না? রিসিপ্টর। আচ্ছা, তাহলে আমরা যদি রিসিপ্টর পর্যন্ত পড়ে থাকি, এই টার্মগুলো রিসিপ্টরের সাথে রিলেটেড। ঠিক আছে, এখন যে টার্মগুলো বলতেছে এগুলো কি আমরা রিসিপ্টরের সাথে রিলেটেড। ঠিক আছে, আমরা জানি যে একটা ড্রাগ যখন আমাদের শরীরে কাজ করে, ওই ড্রাগটা আমরা যে রুটেই গ্রহণ করি, একটা সুনির্দিষ্ট জায়গায় যেই কি করবে, ড্রাগটা কাজ করবে। ঠিক আছে, আমরা যদি এনএসএআইডি ওরালি নেই, তারপরে কি আমরা যদি র্যাকটালি নেই, তাই না, অথবা যদি ইনজেক্টেবল ফর্মে নেই, যে ফর্মেই নেই ড্রাগটা কাজ করবে ওই জায়গায় যেখানে ব্যথা আছে, তাই না? তার মানে কি লোকাল ড্রাগগুলো শুধু আমরা যে জায়গায় ব্যবহার করি ওই জায়গাতেই কাজ করে, বাট সিস্টেমিক ড্রাগগুলা কি সমস্ত শরীরেই কাজ করে, যেখানে যেখানে প্রবলেম থাকবে সব জায়গাতেই কি কাজ করবে। কিভাবে কাজ করবে? তার রিসিপ্টরের উপর ভিত্তি করে, তাই না? ড্রাগটা ওই ব্যথার জায়গাটা চিনবে কিভাবে? ব্যথার জায়গাতেই নির্দিষ্ট ড্রাগের জন্য কি আছে? রিসিপ্টর আছে। আবার আমরা যদি চিন্তা করি গ্যাস্ট্রিকের ওষুধ আমরা খাচ্ছি, এখন গ্যাস্ট্রিকের ওষুধ কোথায় কাজ করবে, এই ওষুধটা বুঝবে কিভাবে যে তার কোন জায়গায় কাজ করা লাগবে? যে জায়গায় কাজ করা লাগবে বডিতে, বডি ওই জায়গা থেকে কি করবে, তাকে টেনে নিয়ে নেবে। সে থাকবে কোথায়? রক্তের মধ্যে, তাই না? রক্তে কার সাথে থাকে? অ্যালবিউমিন গ্লোবুলিনের সাথে থাকবে। অ্যালবিউমিন গ্লোবুলিন হচ্ছে তার কি সেকেন্ডারি রিজার্ভার বা রিসিপ্টর। তাহলে সেকেন্ডারি রিসেপ্টরের সাথে কি টান অনেক কম থাকবে। স্যার যে ড্রাগগুলো যে ব্লাডে মিশে, এটা কি সেলে থাকে না, প্লাজমায় থাকে? সেলে থাকবে কিভাবে? শুধু প্লাজমা। সেলে থাকবে কি? সেলে থাকবে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আরবিসি তে থাকবে। সেলে থাকবে কি? রোগ প্রতিরোধ ক্ষমতা। সেলে থাকবে কি? রক্ত জমাট বাঁধার উপাদান। আর তেমন কিছুই থাকবে না, বাকি যা আছে সব প্লাজমা। সেই জন্য রক্তের যখন টেস্ট করে শুধু কি সিরাম নিয়ে টেস্ট করে, তাই না? ম্যাক্সিমাম টেস্ট কি রক্তের ভিতরে যা করে ম্যাক্সিমামই সিরাম নিয়ে করে। ঠিক আছে, কারণ রক্তের ভিতরে রক্তরসটুকু বাদ দিলে সব উপাদানই কোথায় থাকে? সিরামে থাকে। তাহলে আমাদের ব্লাডটাও কোথায়, ড্রাগ বলেন, ফুড বলেন, এগুলো কোথায় থাকবে? সব প্লাজমাতে থাকবে। ঠিক আছে, প্লাজমাতে ড্রাগগুলো কার সাথে থাকবে? এমনি এমনি ফ্রি ভাবে থাকবে না, বাউন্ড হয়ে থাকবে। কার সাথে বাউন্ড হয়ে থাকবে? প্লাজমা প্রোটিনের সাথে। ঠিক আছে, প্লাজমা প্রোটিনগুলো কি কি আছে ম্যাডাম বলেন তো? ভেরি গুড। অ্যালবিউমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। ঠিক আছে, এর ভিতরে ফিব্রিনোজেন এবং প্রথমবিন হচ্ছে কি ক্লটিং সাবস্টেন্স, তাই না? এরা হচ্ছে কি রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। আর অ্যালবিউমিন, গ্লোবুলিন হচ্ছে কি ক্যারিয়ার। এরা বিভিন্ন ড্রাগ, ফুড, বিভিন্ন পার্টিকেলকে কি করে, ক্যারি করে সমস্ত শরীরে ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে যে রিসিপ্টরটা যে জায়গায় ড্রাগটা কাজ করতে হবে ওই জায়গাতেই কি থাকবে। আর ড্রাগটা কি রক্তের মাধ্যমে সারা শরীরে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে যখন রিসিপ্টরের কাছে আসবে তখন কি সেকেন্ডারি রিসিপ্টর থেকে টানটা প্রাইমারি রিসিপ্টরে বেশি থাকবে, ওইখানে কি চলে যাবে ড্রাগটা, যে কাজ করা শুরু করে। সেই জন্য সবটুকু ড্রাগ একবারে কাজ করে না, কারণ কি একটা ড্রাগ যখন রিসিপ্টরের সামনে, তখন অন্য অন্য ড্রাগগুলা কি সমস্ত শরীরে সার্কুলেটেড অবস্থায় আছে। প্রতি মিনিটে কি সমস্ত শরীরে একবার ব্লাডটা ঘুরে আসতেছে না, ড্রাগও কি করতেছে, ঘুরে আসতেছে। এসে এসে যতটুকু অংশ রিসিপ্টরে পড়তেছে শুধু ততটুকুই কি কাজ করবে। সেই জন্য একটা ড্রাগ খাওয়ার সাথে সাথে কি পুরাটা অ্যাকশন একবারে শেষ হয়ে যায় না। ঠিক আছে, এখন আমরা যখন অ্যাফিনিটি পড়বো, অ্যাফিনিটিতে কি ধরেন এটা একটা রিসিপ্টর, এটা একটা রিসিপ্টর, এটা একটা ড্রাগ। হ্যাঁ, তাহলে অ্যাফিনিটিটা আমরা কি বলবো? অ্যাফিনিটিটা হচ্ছে এই রিসিপ্টরের প্রতি এই ড্রাগের যে কি বাইন্ড করা বা বন্ধনে আসক্ত হওয়ার যে প্রবণতা। ঠিক আছে, তাহলে কোন ড্রাগের রিসিপ্টরের সাথে বাইন্ড করার যে আসক্তি, যে প্রবণতা, এই প্রবণতাটাকে কি বলা হয়? অ্যাফিনিটি। তাহলে এটা একটা ন্যাচারাল বিষয়, তাই না? যেমন ছেলে মেয়েদের প্রতি কি একটা আকর্ষণ আছে না, পজিটিভ নেগেটিভের প্রতি কি একটা আকর্ষণ আছে না?
ঠিক এই রিসিপ্টরের প্রতি এই ড্রাগটার যে স্বাভাবিক প্রবণতা, একটা বাইন্ড করার যে ক্যাপাসিটি, বাইন্ড করার যে আসক্তি, এটাকে আমরা কি বলবো? অ্যাফিনিটি। তাহলে অ্যাফিনিটি কাকে বলে? টেন্ডেন্সি টু ড্রাগ বাইন্ড উইথ এ রিসিপ্টর, মানে রিসিপ্টরের সাথে বাইন্ড করার যে প্রবণতা একটা ড্রাগের, এটাকে কি বলা হয়? অ্যাফিনিটি। আর ইফিকেসি কাকে বলা হয়? ইফিকেসি হচ্ছে যে দেখেন এখানে ড্রাগটা বাইন্ড করে বসে থাকতে পারে, আবার ড্রাগ এখানে বাইন্ড করে কি রিসিপ্টরকে অ্যাক্টিভ করে ফিজিওলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল ইফেক্টও দিতে পারে, দুইটাই করতে পারে। কিরকম? যেমন ধরেন অ্যান্টাগনিস্ট, অর্থাৎ কি আমরা যদি বলি রিসিপ্টর ব্লকার, যেমন আমরা এই হিস্টামিন রিসিপ্টর পড়ছি না, যে স্টোমাকে কি থাকে, একটা হিস্টামিন রিসিপ্টর থাকে, যেটাকে আমরা কি বলি? H2 রিসিপ্টর। H2 রিসিপ্টর ব্লকার কারা? হ্যাঁ, রেনিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন, এরা কি করে? H2 রিসিপ্টর ব্লকার। আচ্ছা, ব্লকার বা অ্যান্টাগনিস্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখেন যে এই রিসিপ্টরে যদি হিস্টামিন এসে বাইন্ড করে, এটা কি? হিস্টামিন। হিস্টামিন এসে যদি বাইন্ড করে তাহলে কি প্যারাইটাল সেলটা কি হবে? স্টিমুলেটেড হবে, প্রায় কি 70% পর্যন্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কি রিলিজ হওয়া শুরু হবে। তাহলে আমরা যখন হাইপার অ্যাসিডিটির জন্য বা গ্যাস্ট্রাইটিসের জন্য আমরা কি খাচ্ছি? রেনিটিডিন খাচ্ছি। রেনিটিডিন কি? রেনিটিডিন হচ্ছে এমন একটা ড্রাগ, যে ড্রাগের কি এটা হচ্ছে হিস্টামিন, এটা হচ্ছে ধরেন রেনিটিডিন, ঠিক আছে? এই রেনিটিডিনের অ্যাফিনিটি এই রিসিপ্টরের প্রতি হিস্টামিনের চেয়ে অনেক বেশি, এইভাবে তৈরি করা হয়েছে। তার মানে রেনিটিডিনটা কি করবে? হিস্টামিন বাইন্ড করার আগেই এখানে কি তাকে সে বাইন্ড করে বসে থাকবে, অথবা হিস্টামিন বাইন্ড করে তাকে উঠায় দিয়েও কি করতে পারবে? সে বসতে পারবে। তার মানে যতক্ষণ রেনিটিডিন এখানে আছে ততক্ষণ হিস্টামিন কি আশেপাশে ঘোরাফেরা করলেও রিসিপ্টরে কি করতে পারবে না? বাইন্ড করতে পারবে না। তার মানে রিসিপ্টরে যদি বাইন্ড করতে না পারে, প্যারাইটাল সেল থেকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণটা কমে যাবে অনেক, তাই না? প্রায় 70% পর্যন্ত কমে যাচ্ছে। এখন কথা হচ্ছে দেখেন এখানে কিন্তু রেনিটিডিনের অ্যাকশনটা কি? রেনিটিডিনের অ্যাকশন শুধুমাত্র কি অ্যাফিনিটি না, শুধুমাত্র সে কি করতেছে? রিসিপ্টরের সাথে বাইন্ড করে বসে থাকতেছে, রিসিপ্টরকে সে কোনো ডিস্টার্ব করতেছে না, বা রিসিপ্টরকে সে কোনো অ্যাক্টিভও করতেছে না, তাই না? সে শুধু কি করতেছে? রিসিপ্টরের সাথে বাইন্ড করে বসে থাকতেছে। ওকে, আবার দেখেন রিসিপ্টরের সাথে বাইন্ড করে বসে থাকে, সে কার অ্যাকশনটাকে বাধা দিচ্ছে? হিস্টামিনের অ্যাকশনটাকে বাধা দিচ্ছে, কারণ সে শক্ত করে ধরে থাকার কারণে হিস্টামিন সে কি করতে পারছে না, এখানে বাইন্ড করতে পারছে না। আবার আমরা যদি চিন্তা করি পিপিআই এর কথা, পিপিআই কি করতেছে? পিপিআই কাজ করে হাইড্রোজেন পটাশিয়াম ATPase এই এনজাইমের সাথে, ঠিক আছে? তাহলে এই এনজাইমটা হচ্ছে প্রোটন পাম্প। হ্যাঁ, আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর আছে না? প্রোটন পাম্প ইনহিবিটর কারা? পিপিআই। তাহলে নাম কি এদের? জেনেরিক কি? অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এগুলো, তাই না? তাহলে দেখেন এটা যদি প্রোটন পাম্প হয়, তাহলে প্যারাইটাল সেল থেকে হাইড্রোজেন আয়ন বের হওয়ার রাস্তা হচ্ছে এটা। এই পাম্পটার নিয়ন্ত্রণের দায়িত্ব আছে কার উপর? হাইড্রোজেন পটাশিয়াম ATPase এনজাইমের উপর, ঠিক আছে? এনজাইমটা কি করে? এই পাম্পটাকে নিয়ন্ত্রণ করে। এখন আমরা যখন পিপিআই গ্রুপের ওষুধ খাই, পিপিআই গ্রুপের ওষুধ কি করে? এখানে তার রিসিপ্টর আছে এনজাইমে, সে এসে কি করে? এই রিসিপ্টরের সাথে বাইন্ড করবে, রিসিপ্টরকে অ্যাক্টিভ করে এই সিয়াটাকে, এনজাইমটাকে ইনহিবিট করে দিবে, ব্লক করে দিবে। মানে এনজাইমটা আর কি কাজ করতে পারবে না, নিয়ন্ত্রণের যে ক্ষমতা সেটা কি নষ্ট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত পিপিআই এখানে বাইন্ড করে থাকবে। তার মানে এখানে পিপিআই গুলা কিন্তু কারোর অ্যাকশন ঠেকাচ্ছে না, সে কি সরাসরি নিজে যে কি করতেছে? রিসিপ্টরের সাথে বাইন্ড করতেছে এবং রিসিপ্টরকে কি অ্যাক্টিভ করতেছে, অ্যাক্টিভ করে তার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট শো করতেছে। এখানে যদি পিপিআই বাইন্ড করে তাহলে কি হবে? এটা ইনঅ্যাক্টিভ হবে। পিপিআই যদি বাইন্ড এখানে না করে তাহলে এটা কি অ্যাক্টিভই থাকবে। তাহলে এখানে সম্পূর্ণ ইফেক্টটা কার? পিপিআই। আর এখানে কার? হিস্টামিনের ইফেক্টটাকে থামানো। একটা হচ্ছে কি অন্যের ইফেক্টকে বাধা দিয়ে কাজ করা, আরেকটা হচ্ছে নিজেই কি পটেনশিয়ালি ইফেক্ট করা। তাহলে দেখেন এটা হচ্ছে কি অ্যাফিনিটি যোগ ইফিকেসি, এটা হচ্ছে কি অ্যাফিনিটি যোগ ইফিকেসি। কেন বলতেছি ইফিকেসি কাকে বলবো? ইফিকেসি হচ্ছে কোন ড্রাগ রিসিপ্টরের সাথে বাইন্ড করার পরে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেওয়ার ক্ষমতা। তার মানে কোন কোন ড্রাগের ইফিকেসি আছে, কোন কোন ড্রাগের কি ইফিকেসি নাই। যেমন এখানে আমি যদি বলি রেনিটিডিনের কোনো ইফিকেসি নাই, সে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিচ্ছে হিস্টামিনের ইফেক্টকে কমিয়ে, নিজের কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট নাই, ঠিক আছে? আবার এখানে রেনিটিডিনের কি অ্যাফিনিটিও আছে, ইফিকেসিও আছে,
ঠিক আছে, কারণ অ্যাফিনিটি থাকার কারণে সে রিসিপ্টরের সাথে বাইন্ড করছে, ইফিকেসি থাকার কারণে সে কি রিসিপ্টরকে অ্যাক্টিভ করে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিচ্ছে। তাহলে অ্যাফিনিটি এক জিনিস, ইফিকেসি কি আরেক জিনিস। তাহলে কোন ড্রাগের যত বেশি অ্যাফিনিটি থাকবে সে তত শক্ত করে কি করবে রিসিপ্টরকে ধরতে পারবে, আর যত বেশি ইফিকেসি থাকবে সে তত বেশি কি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিতে পারবে। তাহলে দুই জিনিস, একটা হচ্ছে অ্যাফিনিটি আর একটা কি ইফিকেসি। পটেন্সি কি জিনিস? পটেন্সি হচ্ছে কি ড্রাগের পরিমাণটা। কোন ড্রাগ আছে অল্পতে কি করে অনেক বেশি ইফেক্ট দিতে পারে, কোন ড্রাগ অনেক বেশি হলেও কি ইফেক্ট কম দেয়। তাহলে যে ড্রাগ অল্পতে অনেক বেশি ইফেক্ট দিতে পারে সেই ড্রাগের পটেন্সি কি বেশি। যে ড্রাগ অনেক বেশি লাগে ইফেক্ট দেওয়ার জন্য সেই ড্রাগের পটেন্সি কি, পটেন্সি মানে কি তীব্রতা, বা এটা বলতে পারে যে একটা ড্রাগের কাজ করার সর্বোচ্চ ম্যাক্সিমাম কি ক্যাপাসিটি কতটুকু। হ্যাঁ, তাহলে পটেন্সির কথা যদি বলি যে অল্প কনসেন্ট্রেশনে কে রিসিপ্টরকে অ্যাক্টিভ করতে পারে, আরেকটা কি অধিক কনসেন্ট্রেশন লাগে রিসিপ্টরকে অ্যাক্টিভ করার জন্য। ঠিক আছে, দেখেন পটেন্সির সংজ্ঞাটা কি দেওয়া আছে। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেওয়ার জন্য কোন ড্রাগ বেশি লাগে, কোন ড্রাগ কম লাগে। 10 মিলিগ্রাম কিটোরোলাক, তাই না, 500 মিলিগ্রাম প্যারাসিটামল, কোনটা ব্যথা দ্রুত যাবে? তাহলে কি এর পটেন্সি বেশি। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাফিনিটি, ইফিকেসি, পটেন্সি আমাদের এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাফিনিটি আর একটা হচ্ছে কি ইফিকেসি। আচ্ছা, এবার আসেন অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট আর ইনভার্স অ্যাগোনিস্ট। ঠিক আছে, একেবারে রিলেটেড। অ্যাগোনিস্ট কাদেরকে বলবো? অ্যাগোনিস্ট হচ্ছে একটা ড্রাগ, ঠিক আছে, যে ড্রাগগুলোর কি আছে অ্যাফিনিটিও আছে, ইফিকেসিও আছে। অর্থাৎ যে সকল ড্রাগ রিসিপ্টরের সাথে বাইন্ড করে নির্দিষ্ট ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয় তাদেরকে কি বলা হয়? অ্যাগোনিস্ট বলা হয়। অ্যান্টাগনিস্ট কাকে বলে? যে সকল ড্রাগের শুধু অ্যাফিনিটি আছে, কোনো ইফিকেসি নাই। তার মানে যে সকল ড্রাগ রিসিপ্টরের সাথে বাইন্ড করে কিন্তু নিজস্ব কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয় না, তাদেরকে আমরা কি বলি? অ্যান্টাগনিস্ট। আর ইনভার্স অ্যাগনিস্ট কাকে বলে? ইনভার্স অ্যাগনিস্ট, অ্যাগনিস্ট মানে তো আমরা বুঝতেছি এর কি থাকবে। অ্যাগনিস্ট আমরা যেখানে বললাম, অ্যাগনিস্ট হচ্ছে এমন একটা ড্রাগ যে কি রিসিপ্টরের সাথে বাইন্ডও করবে আবার রিসিপ্টরকে কি অ্যাক্টিভ করে ফার্মাকোলজিক্যাল ইফেক্টও দিবে। তার মানে এর একই সাথে কি আছে অ্যাফিনিটিও থাকবে, তার সাথে ইফিকেসিও থাকবে। ক্লিয়ার এতটুকু? এখন ইনভার্স অ্যাগনিস্ট যদি বলি তাহলে এখানে তো অ্যাগনিস্ট শব্দটা আমরা বুঝতেছি। অ্যাগনিস্ট মানে কি অ্যাফিনিটিও থাকবে, ইফিকেসিও থাকবে। ঠিক আছে, তার মানে সে রিসিপ্টরের সাথে বাইন্ডও করবে, ফার্মাকোলজিক্যাল ইফেক্টও দিবে। কিন্তু ইনভার্স মানে কি বিপরীত। তাহলে এখানে কয়টা ড্রাগ নিয়ে কথা হবে? দুইটা ড্রাগ। ঠিক আছে, তার মানে আমি যদি বলি ড্রাগ এ, ড্রাগ বি, রিসিপ্টর সি। ঠিক আছে, যদি আমরা এইভাবে ধরি তাহলে এ এবং বি দুটি ড্রাগই এই সি রিসিপ্টরের সাথে কি করতে পারে? বাইন্ড করতে পারে বা কাজ করতে পারে। তাহলে সি রিসিপ্টরের সাথে বাইন্ড করে এ ড্রাগ এবং বি ড্রাগ দুইটা যদি বিপরীতমুখী কাজ করে, ঠিক আছে, এ ড্রাগ সি রিসিপ্টরের সাথে বাইন্ড করলে আপনার ঘুম আসে, মাসেল রিল্যাক্স হয়। আর বি ড্রাগ যখন বাইন্ড করে তখন কি আপনার এক্সাইটেশন আসে, ঘুম চলে যায়। তার সাথে কি হয়? মাসেল কন্ট্রাক্ট করে। তাহলে দেখেন একই রিসিপ্টর, দুইটা ড্রাগ আলাদা আলাদা, দুই ধরনের ইফেক্ট, বিপরীতমুখী ইফেক্ট। একটা খেলে ঘুম আসবে, আরেকটা খেলে কি ঘুম চলে যাবে। এগুলোকে কি বলা হয়? ইনভার্স অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট মানে রিসিপ্টরের সাথে বাইন্ড করে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে, ইনভার্স বলা মানে বিপরীতধর্মী ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। ঠিক আছে, ইফেক্ট দিবে কিন্তু কি একটা আরেকটার বিপরীত। একটা যেমন এখানে দেওয়া আছে বেনজোডাইজিপাইন, কার্বোলিন, একটা एग्जांपल দেওয়া আছে। যদি বেনজোডাইজিপাইন এবং কার্বোলিন দুইটাই বেনজোডাইজিপাইন রিসিপ্টরের সাথে বাইন্ড করে, বাট যখন বেনজোডাইজিপাইন বাইন্ড করে তখন আপনার কি হয়? মাসেল রিল্যাক্স হয়, ঘুম সিডেশন ভাব হয়। আর যখন কি কার্বোলিন বাইন্ড করে তখন কি উল্টা ইফেক্টই হয়। ঠিক আছে, মাসেল কন্ট্রাক্ট করে, তার সাথে কি ঘুম ঘুম ভাবটা একবারে চলে যায়। এটা কি কারণে এটা দেওয়া হয়? কোনটা? যদি একটা ড্রাগের ইফেক্ট অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে, যেমন ধরেন আপনি ঘুমের ওষুধ অনেক বেশি খেয়ে ফেলছেন, তাহলে ঘুমের ওষুধের ইফেক্ট বিপরীত ইফেক্ট হিসেবে কি আমরা ওই ড্রাগগুলো দিতে পারি। অথবা একটা ড্রাগ খাচ্ছেন তার ইফেক্ট হিসেবে কি এই টাইপের সমস্যাগুলো হচ্ছে, তাহলে এই সমস্যাটা যদি আমার জন্য ক্ষতিকর হয় তাহলে বিপরীত ইফেক্টের ড্রাগটাকে আমরা সাথে সাথে দিয়ে দিতে পারি। অ্যাজ ফর एग्जांपल কেউ ঘুমের ওষুধ বেশি খেয়ে ফেলছে, ঠিক আছে, অ্যান্টিডট বলি না, অ্যান্টিডট বলা কিন্তু ইনভার্স অ্যাগনিস্ট। মানে কি রিসিপ্টরের সাথে বাইন্ড করে ইফেক্টটা, যেমন প্যারাসিটামল খেয়েছেন অনেক বেশি, 8টা 10টা 15টা প্যারাসিটামল খেয়ে ফেলছেন, তাহলে প্যারাসিটামল ইফেক্টটা কমানোর জন্য আমি প্যারাসিটামলের এগেইনস্টে যে ড্রাগটা দিব সেটা কি প্যারাসিটামলের ইফেক্টটাকে কি করবে? নালিফাই করে দিবে না। ঠিক আছে, এইখানে ইনভার্স অ্যাগনিস্টগুলো কি
ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। হোমিওপ্যাথি যদি স্যার বেশি খাই বলে দেন তখন ওই ইনজেকশনটা দিলে কি এটা নষ্ট করে ফেলবে জানতা। হ্যাঁ, অ্যান্টিডট যেগুলো আছে সেগুলো কি নষ্ট করে ফেলবে, যেমন ফ্লুমাজিনিল, বেনজোডাইজিপাইন ওভারডোজ হলে ফ্লুমাজিনিল দেয়, ঠিক আছে, প্যারাসিটামলের ওভারডোজ হলে অ্যাসিটাইলসিস্টিন দেয়। ওকে, এটুকু ক্লিয়ার তো? এখন যদি আমরা জিজ্ঞেস করি অ্যাফিনিটি কাকে বলে, এফিকেসি কাকে বলে, অ্যাগোনিস্ট কাকে বলে, অ্যান্টাগনিস্ট কাকে বলে, ইনভার্স অ্যাগোনিস্ট কাকে বলে, পারবেন না? যদি আমরা বলি যে রেনিটিডিনকে কেন অ্যান্টাগনিস্ট বলা হয়, তাহলে কি বলবেন? আমরা কিন্তু বলেই দিছি রেনিটিডিন হচ্ছে অ্যান্টাগনিস্ট। তার মানে কি বলবেন? যে রেনিটিডিনের নামটা মুখস্থ রাখতে হবে আর কোন রিসেপ্টরে কাজ করে এটা মুখস্থ রাখতে হবে। রেনিটিডিন H2 রিসেপ্টরে কাজ করে, H2 রিসেপ্টর ব্লকার। তাহলে কি বলবেন? যে রেনিটিডিন H2 রিসেপ্টরে ব্লক করে, ঠিক আছে? তার মানে রেনিটিডিন অ্যান্টাগনিস্ট। তাহলে বলবেন রেনিটিডিন H2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে কিন্তু রিসেপ্টরকে অ্যাক্টিভ করে না, ঠিক আছে? সেই জন্য রেনিটিডিন কি বলা হয়? অ্যান্টাগনিস্ট বলা হয়। যদি বলা হয় ওমিপ্রাজোলকে কেন বা সালবিউটামলকে কেন অ্যাগনিস্ট বলা হয়, তাহলে কি বলবেন? এক্সাম্পল গুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? এক্সাম্পল থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। যে সালবিউটামলকে কেন অ্যাগনিস্ট বলা হয়, তাহলে সালবিউটামল কি বিটা অ্যাড্রিনো রিসেপ্টর স্টিমুলেন্ট। তাহলে সে বিটা অ্যাড্রিনো রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তার সাথে কি সেটাকে আবার স্টিমুলেট করে ব্রঙ্কোডাইলিউশন ইফেক্ট দেয়, ঠিক আছে? তাহলে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিচ্ছে। তাহলে কি সালবিউটামলটা কি অ্যাগনিস্ট। আবার যদি বলা হয় যে বেনজোডাইজিপাইন এবং কার্বোলিনকে কেন ইনভার্স অ্যাগনিস্ট বলা হয়, তাহলে বলবেন দুইটা একই রিসেপ্টরের সাথে বাইন্ড করে বিপরীতধর্মী ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয়। সংজ্ঞাগুলো অনেক সময় কি আসতে পারে, এই টাইপের শর্ট নোট আকারেও আসতে পারে। যে why benzodiazepine and carbolin call inverse agonist, why salbutamol call agonist, why ranitidine call কি antagonist। স্যার সব রিসেপ্টরের নাম তো আমরা জানি। সেই জন্য ড্রাগ ওয়াইজ যে যে রিসেপ্টর সামনে আসে সেগুলো কি পড়বেন। রিসেপ্টর আলাদা একটা চ্যাপ্টার। যেমন H2 রিসেপ্টর আপনারা পড়ছেন, বিটা অ্যাড্রিনো রিসেপ্টর আপনারা পড়বেন কার্ডিওভাস্কুলার সিস্টেমে। ড্রাগ যখন পড়বেন ড্রাগের রিসেপ্টর সহ নামগুলো কি অনেক সময় দেওয়া থাকে। স্যার অ্যান্টিবায়োটিকগুলো কি কোনো রিসেপ্টর আছে স্যার? প্রত্যেক অ্যান্টিবায়োটিক রিসেপ্টর ছাড়া কিভাবে কাজ করবে, সে চিনবে কিভাবে? রিসেপ্টর তো থাকবে, রিসেপ্টর তো কোনটা নাম পাইনি সেই জন্য বলতেছি। মেকানিজম পড়ছেন, তাহলে নাম কিভাবে পাবেন? এখন তো বিটা ল্যাকটামেস নাম তো পাইছেন, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, তাই না? তাহলে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলার কি আলাদা মেকানিজম আছে, ওই মেকানিজমে নির্দিষ্ট রিসেপ্টরের সাথে ড্রাগগুলো বাইন্ড করে চিনবে প্যারাসিটামল, ঠিক আছে? আপাতত নামগুলো মুখস্থ করেন। যে এরপর আর কি বাকি আছে আপনাদের এখানে? 16 পেজে 16 পেজে কি? ডিস্ট্রিবিউশন, সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম। আচ্ছা দেখেন, ফার্মাকোডাইনামিক এবং ফার্মাকোকাইনেটিক এই দুইটা জিনিস আমরা চিন্তা করছিলাম না? একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স আর একটা কি ফার্মাকোডাইনামিক। ফার্মাকোকাইনেটিক্স কাকে বলে? বডির সাথে ড্রাগ যা করে। ড্রাগ যা করে সেটা ডাইনামিক। ড্রাগের অ্যাকশনটা হবে কি ডাইনামিক, বডির অ্যাকশনটা হবে কি কাইনেটিক্স। তার মানে বডি ড্রাগের সাথে যা করে সেটা হবে কি ফার্মাকোকাইনেটিক্স, আর ড্রাগ বডির সাথে যেটা করে সেটা হবে কি ফার্মাকোডাইনামিক। তার মানে কাইনেটিক্স হচ্ছে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, আর এটা কি হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। তাহলে বডির মূল কাজই হচ্ছে কি অ্যাবজর্পশন, তাই না? স্যার এর আগে একটা প্রশ্ন। হ্যাঁ, অ্যাবজর্পশন আর মেটাবলিজমের পার্থক্যটা হাজার হাজার পার্থক্য। এই যে এখনই বলতেছি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, স্যার ডিকে এবং পিডি এটা কই আছে স্যার? মেটাবলিজম আর কি এক্সক্রিয়েশন, তাই না? এই চারটা আমরা পড়ছি না, এ ডি এম ই, তাই না? ঠিক আছে, এডিএম এর ভিতরে আমরা কি পড়লাম? ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিজ কিন্তু, তাই না সবগুলো? তাহলে অ্যাবজর্পশন আমরা পড়ে আসছি, অ্যাবজর্পশন কাকে বলে, অ্যাবজর্পশন সাইটগুলো কি কি, তাই না? অ্যাবজর্পশনের সাথে রিলেটেড ফার্স্ট পাস মেটাবলিজম, তাই না? বায়ো অ্যাভেলেবিলিটি, এই টার্মগুলোকে আমরা পড়ে আসছি। অ্যাবজর্পশন হয় তাহলে ড্রাগটা কোথায় যাচ্ছে? অ্যাবজর্পশন হয় মানে এটা ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন থেকে ড্রাগটা কোথায় যাচ্ছে? ব্লাডে যাচ্ছে, তাই না? তাহলে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে ব্লাডে যাচ্ছে, এই প্রক্রিয়ার নাম কি? অ্যাবজর্পশন। এখন ব্লাডে যাওয়ার পরে
আমরা যে রুটে খাই, যদি ডাইরেক্ট ওরাল রুটে খাই তাহলে কি লিভার হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, তাই না? তাহলে আমাদের ড্রাগটা কি হচ্ছে, রক্ত থেকে সমস্ত শরীরে কি সে নির্দিষ্ট যে জায়গায় কাজ করবে সেই জায়গাগুলোতে কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে কি হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশনের পর কি ডিস্ট্রিবিউশন, ছড়ায় যাচ্ছে সমস্ত জায়গায়। স্যার সিস্টেমিক হলে তো স্যার স্মল ইন্টেস্টাইন থেকে তো সরাসরি লিভারে যায়। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন থেকে ব্লাডে আসতেছে, মেসেন্ট্রিক আর্টারি মেসেন্ট্রিক ভেনের মাধ্যমে ব্লাডে আসতেছে, ব্লাডটা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে যায়। লিভারে যাচ্ছে, তাই না? পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে কই যায়, লিভারে যায়। লিভার থেকে কি সিস্টেমিক সার্কুলেশন মানে হার্ট বা ওই সার্কুলেশন চলে যাচ্ছে, এরপরে কি সমস্ত বডিতে নির্দিষ্ট জায়গায় কি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ছড়ায় যাচ্ছে। যেমন আমাদের যদি আয়োডিন হয়, আয়োডিন জাতীয় জিনিস কি স্পেসিফিক ভাবে থাইরয়েডে যে কি হবে, জমবে, থাইরয়েডে যে ডিস্ট্রিবিউটেড হবে, বা যে ড্রাগটা যে জায়গায় কাজ করবে, অথবা সমস্ত শরীরে কি হচ্ছে, ড্রাগটা যে ছড়িয়ে পড়তেছে, ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, নির্দিষ্ট জায়গায় কোথায় কাজ করবে, যেখানে যুদ্ধ করতে হবে সেখানেই তো ড্রাগগুলা যে কি করবে, জমবে, ডিস্ট্রিবিউটেড হবে, সমস্ত জায়গায় তো ছড়ায় ছিটায় থাকবে না। তাহলে এই যে ড্রাগগুলা যে ডিস্ট্রিবিউটেড হতেছে কাজ করার জন্য, এই ডিস্ট্রিবিউশনটাকে কি বলা হচ্ছে, মানে ছড়িয়ে যাওয়া বা নির্দিষ্ট জায়গায় যাওয়াটাকে কি বলা হচ্ছে, ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে। এরপরে কি করবে, ড্রাগটা কাজ করবে, ঠিক আছে। আবার কিছু ড্রাগ কি লিভারে আসবে, সেলে কিছু ড্রাগ যাবে কাজ করার জন্য, যে কি করবে, ড্রাগটা মেটাবোলাইজড হয়ে যাবে। মেটাবলিজম মানে কি, চেঞ্জ হয়ে যাওয়া। যেমন ড্রাগটা ছিল কি ফ্যাট সলিবল, ফ্যাট সলিবল ড্রাগটা কি বিক্রিয়া করে ওয়াটার সলিবল হয়ে যাবে, ওয়াটার সলিবল হয়ে ড্রাগটা কি শরীর থেকে বের হয়ে যাবে। তার মানে মেটাবলিজম শব্দটা যদি হয় দুইটা জিনিস হতে পারে, ক্যাটাবলিজম হতে পারে অথবা অ্যানাবলিজম হতে পারে। ক্যাটাবলিজম মানে কি, যে এটা একটা বড় ড্রাগ ভেঙে কি দুইটা অংশ হয়ে ড্রাগের প্রপার্টিজ নষ্ট হয়ে গেল, এটা কি আস্তে আস্তে শরীর থেকে বের হয়ে যাবে। আর অ্যানাবলিজম মানে কি, ছোট ছোট দুইটা ছিল একত্র হয়ে গেল। অ্যানাবলিজম মানে হচ্ছে গড়া, আর ক্যাটাবলিজম মানে হচ্ছে কি ভাঙা। এই অ্যানাবলিজম ক্যাটাবলিজম মিলেই হচ্ছে কি মেটাবলিজম, ঠিক আছে। তাহলে মেটাবলিজম মানে হচ্ছে কোন জিনিসের প্রপার্টি যা ছিল এটা কি চেঞ্জ হয়ে যাওয়া। এখানে বিভিন্ন গ্রুপ যোগ হতে পারে, বিভিন্ন ধরনের রিঅ্যাকশন হতে পারে, ঠিক আছে। হাইড্রোক্সিলেস রিঅ্যাকশন হতে পারে, সালফোনেস রিঅ্যাকশন হতে পারে। মানে আমাদের কি লিভারের ভিতরে অসংখ্য কি ড্রাগ মেটাবোলাইজড এনজাইম আছে। এই এনজাইমগুলো কি করে, ড্রাগের নির্দিষ্ট প্রপার্টিজ অনুযায়ী নির্দিষ্ট মেকানিজমের মাধ্যমে কি করে, ড্রাগটাকে চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে দেয় মানে কি, ড্রাগটাকে শরীর থেকে বের হয়ে যাওয়ার উপযোগী করে দেয়। ড্রাগটা সারা জীবন থাকবে না। আর শরীর থেকে বের হওয়ার জন্য সবচেয়ে আদর্শ ফর্ম কোনটা, ওয়াটার সলিবল হওয়া। ড্রাগটা যত বেশি ওয়াটার সলিবল হবে তত কি কিডনির মাধ্যমে বের হয়ে যেতে পারবে। যদি ওয়াটার ইনসলিবল হয় তাহলে কিন্তু কিডনির মাধ্যমে কি সেই ড্রাগ বের হতে পারবে না, ঠিক আছে। তার মানে ড্রাগটাকে ওয়াটার সলিবল করে দেওয়া হচ্ছে কি মেটাবলিজমের একটা গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে। তার মানে মেটাবলিজম মানে হচ্ছে কি বায়ো ট্রান্সফরমেশন, তাই না। বায়োলজিক্যালি ড্রাগটাকে ট্রান্সফর্ম করা, কিসের জন্য, লিপোফিলিসিটি থেকে হাইড্রোফিলিসিটির দিকে কি ডেভেলপ করা, ঠিক আছে। এখন মেটাবলিজম যখন শেষ হয়ে যাবে তখন ড্রাগটা কি হবে, এক্সক্রিশন হয়ে বের হয়ে যাবে বিভিন্ন পথে, তাই না। ড্রাগ এক্সক্রিশন কি মেইনলি 99% ড্রাগ এক্সক্রিশন হয় কিডনি দিয়ে, 99% মেটাবলিজম হয় কোথায়, লিভারে, ঠিক আছে। আর 1% বিভিন্ন সেল বিভিন্ন জায়গাতে কি মেটাবলিজম হতে পারে। তবে ম্যাক্সিমাম মেটাবলিজম হয় লিভারে, ম্যাক্সিমাম এক্সক্রিশন হয় কিডনি দিয়ে, ঠিক আছে। তাহলে ড্রাগটা শরীর থেকে, ড্রাগ শরীরে ঢুকবে, ড্রাগ শরীর থেকে বের হয়ে যাবে, এইটুক পর্যন্তই কি বডির অ্যাকশন। বডি ড্রাগের উপর এইটুক কাজই কি করতে পারে। এরপরে ড্রাগ বডির উপরে কি মাঝখানে বিভিন্ন রকম কাজ কি করবে, তাই না। বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল অবস্থা চেঞ্জ করবে, প্যাথোফিজিওলজিক্যাল অবস্থা চেঞ্জ করবে। এটা কার কাজ, ড্রাগের কাজ, ঠিক আছে। ক্লিয়ার তো? স্যার ফ্যাট সলিবলটা মানে এক্সক্রিশন হতে হলে তো ওয়াটার সলিবল হতে হবে, কিন্তু ফ্যাট সলিবল যেটা ওয়াটার না হতে পারে এটা স্যার কিভাবে, মানে কোন রুটে বের হয়? এক নাম্বার তো হয়েই যাবে। দুই নাম্বার কি, আমাদের স্যালাইভা আছে, লালা আছে, তাই না। নিঃশ্বাসের মাধ্যমে কিছু ড্রাগ বের হতে পারে, আমাদের ঘামের মাধ্যমে কিছু ড্রাগ বের হতে পারে, ভেজানা দিয়ে কিছু ড্রাগ বের হয়ে যেতে পারে, চোখের পানি দিয়ে কিছু ড্রাগ বের হয়ে যেতে পারে, চিকাশের মাধ্যমে, ঠিক আছে। সবই ওয়াটার সলিবল। আমাদের ড্রাগের মেটাবলিজমের মূল লক্ষ্য কি, যদি ওয়াটার সলিবল ড্রাগ আমরা ইউজ করি, এই ড্রাগ শরীরে বেশিক্ষণ থাকবে না। এই যে একে তো সে ওয়াটার সলিবল নিজে নিজে বের হয়ে যেতে পারে, মেটাবলিজম আরো ওয়াটার সলিবল হয়ে যাবে, শরীর থেকে সে কি বের হয়ে যাবে। আমরা যদি ফ্যাট সলিবল ড্রাগ দেই, সে কি 12 ঘন্টা 14 ঘন্টা, যে যত বেশি ফ্যাট সলিবল হবে সে তত বেশিক্ষণ কি শরীরের ভিতরে থাকতে পারবে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেওয়ার জন্য। তার মানে কি, ড্রাগগুলো যখন ডেভেলপ করা হয় তখনই চিন্তা করা হয় যে ফ্যাট সলিবল ড্রাগগুলোর অ্যাবজর্পশনও বেশি হয়, তাই না। কারণ আমাদের বায়োলজিক্যাল যে লেয়ারটা আছে এটা কিছুটা কি লিপোফিলিসিটি বেশি থাকে না। তাহলে ফ্যাট সলিবল যদি হয় তার অ্যাবজর্পশন লেভেল কি হবে, আমরা প্রোডাক্টের সময় পড়ছি,
যে আমরা যদি কি লিভোডোপাটা কি কিছুটা ফ্যাট সলিউবল ইনঅ্যাক্টিভ, তাই না? তাহলে ইনঅ্যাক্টিভ ড্রাগগুলো কি সরাসরি রক্তে চলে যেতে পারে, আর রক্তে চলে গেলে সে কাজও করবে বেশি, আর যতক্ষণ ফ্যাট সলিউবল থাকবে ততক্ষণ কি করবে, সে কাজ করতে পারবে। কিন্তু যখনই ওয়াটার সলিউবল হয়ে যাবে মানে কি শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য মোটামুটি ভাবে সে রেডি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ফ্যাট সলিউবল ড্রাগগুলো ওয়াটার সলিউবল হওয়া। শুধু এটাই না, আপনি যে গ্লুকোজ থেকে এনার্জি তৈরি করতেছেন, তাই না, এটাও কিন্তু মেটাবলিজমের একটা পার্ট। এখানে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন হচ্ছে না, ক্রেবস সাইকেল, টিসিএস সাইকেল, তাই না, তারপরে কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, বডির ভিতরে যে মেকানিজমগুলো হচ্ছে সবই কিন্তু কি মেটাবলিজমের পার্ট। এখন কোন মেটাবলিজমের মাধ্যমে কি শরীরে শক্তি তৈরি হচ্ছে, কোন মেটাবলিজমের মাধ্যমে কি উচ্ছিষ্ট উপাদান দেহ থেকে বের হয়ে যাচ্ছে। তার মানে জাস্ট যে জিনিসটা যেখানে বডির দরকার ওই জিনিসটা কি বডি ওইখানে ওই জায়গাতে কি রান করতেছে, ঠিক আছে? সবকিছু রিকোয়ারমেন্ট অফ ইউর বডি। যেমন একটা জিনিস কি গ্লুকোজ, এখন গ্লুকোজ যদি শরীর থেকে শুধু বের হয়ে যায় কেমনে হবে? গ্লুকোজ তো ড্রাগ না। গ্লুকোজ কি ড্রাগ? গ্লুকোজ কি ফুড সাপ্লিমেন্ট। তাহলে এটা শরীরে থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এটা শরীরে থাকলে কি তৈরি হবে? এনার্জি তৈরি হবে। এনার্জি তৈরি হওয়ার পর এটা কি শরীর থেকে বের হয়ে যায়, উচ্ছিষ্টাংশটা কি হবে শরীর থেকে বের হয়ে যাবে, বাকি অংশ কি এটিপিতে কনভার্ট হবে। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন, একটার পর একটা হবে, কোনোটা আগে পরে না, ঠিক আছে? প্রথমে অ্যাবজর্পশন হবে, এরপরে ডিস্ট্রিবিউশন হবে, এরপরে কি মেটাবলিজম হবে, তারপরে কি এক্সক্রিয়েশন হয়ে বডি থেকে ড্রাগ বের হয়ে যাবে। আর কি ছিল? আচ্ছা, তাহলে ডিস্ট্রিবিউশন কাকে বলে এখানে লেখা আছে না, দেখেন কাকে বলে। এক্সট্রাসেলুলার ফ্লুইড মানে তো বুঝছেন, মনে করেন এটা আমার ব্লাড সেল, তাই না? এইখানে সেলগুলো আছে না, সেলটা কি একটা ফ্লুইডের ভিতরে তো আছে, সেলগুলো তো ব্লাডের মধ্যে না, তাই না? সেলের চারপাশে টিস্যু ফ্লুইড থাকে না? তাহলে সেলের বাইরে যে ফ্লুইড থাকে এটার নাম কি? এক্সট্রাসেলুলার ফ্লুইড। আর সেলের ভিতরে যে সাইটোপ্লাজম থাকে এটার নাম কি? ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তারপরে সেলের ভিতরে যে ফ্লুইড থাকে এটার নাম হচ্ছে ইন্ট্রাসেলুলার, বাইরে যে ফ্লুইড থাকে এটার নাম কি? এক্সট্রাসেলুলার। ড্রাগগুলো কি ব্লাড স্ট্রিম থেকে এই সেলে কাজ করতে হলে এর এক্সট্রাসেলুলার ফ্লুইড এসে কি হবে? জমা হবে, তারপরে ধীরে ধীরে এখানে কাজ করবে। তাহলে ডিস্ট্রিবিউশন কি বললো? যে ব্লাড স্ট্রিম থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে আসার যে প্রসেসটা, তাই না, সেটা হচ্ছে কি ড্রাগের ডিস্ট্রিবিউশন। আরেকটা আছে কি সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। সিলেক্টিভ শব্দটা আমরা কেন বলতেছি? যে কিছু কিছু স্পেসিফিক ড্রাগ আছে সমস্ত শরীরে ডিস্ট্রিবিউটেড হয় না, নির্দিষ্ট জায়গাতে শুধু কি ডিস্ট্রিবিউটেড হয়। এই টাইপের ডিস্ট্রিবিউশনকে কি বলা হয়? সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। অ্যাজ ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন আয়োডিন। আয়োডিন যুক্ত লবণ খান, আয়োডিন আপনি যেভাবে খান এটা সবসময় থাইরয়েডে যেয়ে জমবে। যদি টেট্রাসাইক্লিন জাতীয় জিনিস খান এটা বনে যেয়ে জমবে, ঠিক আছে? কার্বামাজি পায় চোখে যেয়ে জমবে, ব্রেনে যেয়ে জমবে, ঠিক আছে? এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এক্সাম্পলগুলো কি কোন ড্রাগটা সিলেক্টিভলি কি কোন অর্গানে ডিস্ট্রিবিউট হয়। তাহলে শরীরের অন্য এক্সট্রাসেলুলার ফ্লুইডে সে কি জমবে না। যেমন ডিজক্সিন, ডিজিটক্সিন যদি আপনি খান এটা সব সময় যে হাড়েই জমবে, ঠিক আছে? তাহলে এই ড্রাগের যদি ওভারডোজ হয় ক্ষতিগ্রস্ত হবে কে? ওই নির্দিষ্ট অর্গানটাই ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত শরীর কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। ক্লোরোকুইন আছে, তাই না? কোথায় জমে ক্লোরোকুইন? লিভারে, চোখে, ঠিক আছে? তাহলে এখান থেকে দুই তিনটা एग्जांपल দিলে কি সিলেক্টিভ ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে। সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন কাকে বলে দেখেন একদম সিলেক্টিভলি কি বলে দেওয়া আছে, যে কিছু কিছু ড্রাগ আছে কি যে নির্দিষ্ট বা সিলেক্টিভ অর্গানে কি হয় ডিস্ট্রিবিউটেড হয়। এই টাইপের ড্রাগগুলোকে আমরা কি বলি? সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন বলি। পারবেন না এখন? ঠিক আছে, বাকিগুলো দেখেন আর কোনোটা সমস্যা আছে কিনা। এই অধ্যায় তো শেষ, আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন দিয়ে দিব। এই অধ্যায় মাত্র 7টা কোশ্চেন দিব। এত কম? হুম, 7টা কোশ্চেন, হ্যাঁ। একটা চ্যাপ্টার দিয়ে 7টা কোশ্চেন। একটা চ্যাপ্টার থেকে 7টা। একটু আচ্ছা, রিসিপ্টরগুলো দেখেন। রিসিপ্টর মানে তো আমরা বুঝতেছি, তাই না, যে কোনো জিনিসকে রিসিপ্ট করবে। আমরা যখন সেল মেমব্রেন পড়ছিলাম, সেল মেমব্রেনের পড়ছিলাম না, যে সেল মেমব্রেন কাকে বলে, সেল মেমব্রেনের কম্পোজিশন কি, সেল মেমব্রেনের কাজ কি, ফাংশন কি পড়ছিলাম। সেল মেমব্রেনের ফাংশন কি ছিল বলেন? বাইরের উপাদান ভিতরে নেই।
বাউন্ডারি হিসেবে কাজ করে, তারপর কি মেমব্রেন ট্রান্সপোর্টটাকে নিয়ন্ত্রণ করে, সেলের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে বিভিন্ন বস্তু যাতায়াত নিয়ন্ত্রণ করে, আর কি সেলুলার উপাদানগুলোকে অন্য সেল থেকে পৃথক রাখে, আর কি ছিল রিসিপ্টর সাইড হিসেবে কাজ করে, তাই না? এই যে রিসিপ্টর সাইড হিসেবে কাজ করে কে? সেল মেমব্রেন, তাই না? তাহলে সেল মেমব্রেনে এমন কিছু প্রোটিন থাকে, ম্যাক্রোমলিকুল বা প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো নির্দিষ্ট কোনো ড্রাগ, নির্দিষ্ট কোনো উপাদানকে কি করে, সে রিসিভ করতে পারে। তাহলে একটা ড্রাগ তৈরির আগে আমাকে কি নিয়ে গবেষণা করতে হয়? রিসিপ্টর নিয়ে গবেষণা করতে, যে এই ড্রাগটা কোন রিসিপ্টরে কাজ করবে। ঠিক আছে, যদি আমি রিসিপ্টরটাকে নিয়ে গবেষণা করতে পারি, রিসিপ্টরে কোন আয়নগুলো আছে বা রিসিপ্টরে কোন গ্রুপগুলো আছে, যে গ্রুপের সাথে এই গ্রুপটা সরাসরি যে যুক্ত হবে। ঠিক আছে, যেমন ব্যাকটেরিয়া, অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ তৈরি করা যত সহজ, অ্যান্টি ভাইরাল ড্রাগ তৈরি করা কিন্তু অত সহজ না, কারণ ভাইরাসের তো সুনির্দিষ্ট কোনো সেলই নাই। সেল না থাকার কারণে কি হয়, তার গায়ে রিসিপ্টর কি আইডেন্টিফাই করা খুব কঠিন, আবার ভাইরাসগুলো কি দ্রুত কি করে নিজের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে। তাহলে লাখ লাখ কোটি টাকা খরচ করে যদি আপনি একটা ড্রাগ তৈরি করেন একটা রিসিপ্টরকে কেন্দ্র করে, রিসিপ্টরে যদি ভাইরাসের গায়ে না থাকে, তাহলে ড্রাগটা কাজ করবে কই? ঠিক আছে, সেই জন্য ভাইরাসের জন্য সবচেয়ে আইডিয়াল প্রিপারেশন হচ্ছে কি? টিকা। টিকার কোনো বিকল্প নয় ভাইরাসের জন্য। ঠিক আছে, কারণ একটা ওষুধ আবিষ্কার করলে ওই ওষুধ কাজ করবে কিনা কোনো গ্যারান্টি নাই, বাট টিকা কি? টিকা কাজ যদি করবে। অ্যান্টিবডি, কারণ আপনি ভাইরাস যত শক্তিশালী হোক, আমার শরীরের কি ইমিউন সিস্টেমকে সে ফাঁকি দেওয়ার মতো না। ঠিক আছে, ইমিউন সিস্টেম তাকে ঠিকই কি করে ফেলবে, ডিটেক্ট করে ফেলবে। আর আমি যদি ইমিউন সিস্টেমে আগের থেকে ওই ভাইরাস মারার উপাদানগুলো রেখে দেই, তাহলে এই ভাইরাস যেখানেই যাক, যেভাবে আসুক, তাকে কি আমি ধরে ফেলতে পারবো। আবার সব ভাইরাসের বিরুদ্ধে তৈরি করাও যে খুব সহজ তাও না কিন্তু, তাই না? এটা ভাবতে হবে, যদি সব ভাইরাসের বিরুদ্ধে সাথে সাথে অ্যান্টিবডি তৈরি করা ফেলা যেত, তাহলে তো ভাইরাস পৃথিবীতে থাকতোই না। ঠিক আছে, এখনো HIV আছে পৃথিবীতে, কি তারপরে করোনা ভাইরাসের জন্য চেষ্টা করতেছেন না, 2 ডোজ টিকা নেওয়ার পরও মারা যাচ্ছে, রেকর্ড আছে ভুরি ভুরি, তাই না? বুস্টার ডোজ নেওয়ার পরেও কি করোনায় আক্রান্ত, কারণ কি কারণে? ওই যে চেঞ্জ হয়ে আসতেছে নিজের শরীরে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন রিসিপ্টর কাকে বলবো আমরা? রিসিপ্টর হচ্ছে এক ধরনের ম্যাক্রোমলিকুল, একটু ম্যাক্রো মানে মাইক্রোর চেয়ে একটু বড়, তাই না?